ওকে, সো দেখো এখানে 5 নম্বরে এগুলো বিভিন্ন ইয়ারে এসছে, আমি এগুলোকে এক জায়গায় কোলেক্ট করে দিয়েছি। বলছে প্রেডিক্ট দ্য প্রোডাক্ট অ্যান্ড এক্সপ্লেন উইথ মেকানিজম ইন ইচ কেস। এগুলো সাধারণত 2 নম্বর থাকে, কোনো কোনো ক্ষেত্রে আনএম্বিগুয়াসলি একটা মেজর প্রোডাক্ট হবে, সেগুলো আমরা জাস্ট মেজর প্রোডাক্টটাই দেখাবো এবং কেন সেটা মেজর প্রোডাক্ট তার ব্যাখ্যা দেবো। একটা অন্তত কেস আছে যেখানে ডকুমেন্টেড এভিডেন্স আছে যে সেখানে দুটো প্রোডাক্টই হয়, এবং সেটা হচ্ছে এই প্রথম কেসটা, এই ফার্স্ট কেসটা। এখানে খেয়াল করো, একটা পিনাকল দিয়েছে যার দুদিকেই ফিনাইল আর হাইড্রোজেন আছে। অতএব এখানে তোমার কোনটা প্রোটোনেটেড হবে এইটা নিয়ে কোনো কনফিউশন নেই, কিন্তু এইটা আর এইটা বেসিক্যালি যে কেউ প্রোটোনেটেড হতে পারে, কারণ এরা সিমেট্রিক্যাল ডাইঅল। তাহলে প্রোটোনেশন হলেও যে কোনো একটাতে প্রোটোনেট করো এবং কার্বোক্যাটায়ন তৈরি করো। কার্বোক্যাটায়ন তৈরি করার পরে পাশের কার্বনটা, এই কার্বনটাতে দেখো কে মাইগ্রেট করতে পারে, কে পারে? হাইড্রোজেন পারে, হাইড্রোজেন আর ফিনাইল। হ্যাঁ। এবার হাইড্রোজেন তো সবসময়ই তার তো প্লেসটা অ্যাম্বিগুয়াস, হাইড্রোজেন মাইগ্রেট করে যাবে, এখানে হাইড্রোজেন মাইগ্রেট করতে পারে। হাইড্রোজেন মাইগ্রেট করার পেছনে লজিক হচ্ছে যে এইচটা মাইগ্রেট করলে যে প্লাস চার্জটাকে ছেড়ে যাবে সেটাকে অক্সিজেন যেরকম স্টেবিলাইজ করতে পারে সেরকম ফিনাইলও স্টেবিলাইজ করতে পারে, সেই জন্য হাইড্রোজেনের মাইগ্রেশনটাকে উড়িয়ে দেওয়া যাবে না। আবার ফিনাইল তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড যথেষ্ট ভালো, কারণ তার মোবাইল পাই ইলেকট্রন এইসব রয়েছে, সেই জন্য ফিনাইলও কিন্তু মাইগ্রেট করতে পারে। অর্থাৎ এখানে দুটো প্রোডাক্ট হবে, আমি এ বি করে দেখিয়েছি, একবার হাইড্রোজেন মাইগ্রেট করছে এ আর একবার বি, যাতে ফিনাইল মাইগ্রেট করছে। যেখানে ফিনাইল মাইগ্রেট করেছে সেখানকার প্রোডাক্ট হচ্ছে এইটা, আর যেখানে হাইড্রোজেন মাইগ্রেট করছে সেখানকার প্রোডাক্ট হচ্ছে এইটা। আচ্ছা, এই দুটো প্রোডাক্টের মধ্যে থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল কোনটা বলে মনে হয় তোমার? 1 আর 2, থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল কোনটা? 1। লজিক? ফিনাইলের সাথে কনজুগেশন আসতে পারবে অক্সিজেনটা। অ্যাবসলিউটলি, মানে অক্সিজেন মানে কার্বনিল আর কি, অক্সিজেন নয়, কার্বনিলটা ফিনাইলের সাথে কনজুগেশন আসতে পারবে। অতএব এই রিয়াকশানটা যেহেতু যা ইনফরমেশান আমাদেরকে দিয়েছে এতে বোঝার উপায় নেই যে এটা কাইনেটিক কন্ট্রোল না থার্মোডাইনামিক কন্ট্রোল, তাই আমরা দুটো প্রোডাক্টই কিন্তু এখানে লিখবো এবং আমাদের লজিকও দিতে হবে সেরকম যে ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড হাই বলে ফিনাইল মাইগ্রেট করছে, আর হাইড্রোজেন মাইগ্রেট করছে কারণ হাইড্রোজেন মাইগ্রেট করলে যে কার্বোক্যাটায়নকে রেখে যাবে, বক্সোকার্বনিয়াম আয়নকে রেখে যাবে, সেটা ফিনাইল দিয়ে স্টেবিলাইজড হতে পারে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পেরেছি। 2 নম্বর দেখো দেখি, 2 নম্বরে এই ওইচ প্রোটোনেটেড হবে না, এটা কোনটা হবে? এটা 1, এটা 2, কোনটা হবে? দুইটা। কেন? ওখানে দুটো ফিনাইল আছে, কার্বোক্যাটায়ন তাহলে দুটো বেনজাইলিক। হ্যাঁ, ডাবলি বেনজাইলিক হবে, হ্যাঁ বেশ ঠিক আছে। এখানে তার মানে একটা ইস্যু ছিল রেডিও সিলেক্টিভিটি, সেটা সলভ করে ফেললাম। তারপরে আবার মাইগ্রেশনের ব্যাপারেও প্রশ্ন আছে, ফিনাইল আছে মিথাইল আছে, কে মাইগ্রেট করবে? ফিনাইল। কম্পাউন্ড দেখে নাও, ঠিক আছে? ফিনাইল হ্যাজ এ হায়ার মাইগ্রেটরি অ্যাপটিটিউড দেন মিথাইল। ওকে, এনি কোয়েশ্চেন্স অন দিস? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে মুখে তালা এঁটে বসতে থেকো না, মাইকটা অন করে আমাকে বলো। আই ডোন্ট নো হোয়াই দিস থিং হ্যাজ টার্নড আউট টু বি ব্লু কালার্ড, মানে বাকিগুলো তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছিলো, স্ক্যান করার সময় এটা কেন নীল কালার হয়েছে আমি জানি না। প্রিন্ট আউট নেওয়ার সময় তোমাদের হয়তো ঝামেলা হতে পারে, যদি সমস্যা হয় তাহলে আমাকে বলো, আমি এটা আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্যান করে তোমাকে দেবো। আচ্ছা, এবারে দেখো এখানে আছে মিথাইল, হাইড্রোজেন, ফিনাইল, কোন ওইচটা যাবে? অবভিয়াসলি এইটা, এই একই লজিক, ডাবলি বেনজাইলিক কার্বোক্যাটায়ন। এইবারে যখন মাইগ্রেশন হবে তখন কিন্তু মিথাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড তো ফিনাইলের মতো অত ভালো নয়, কাজেই ও কম্পিট করতে পারবে না। এখানে কিন্তু হাইড্রোজেন মাইগ্রেট করে যাবে এবং আমরা এই কম্পাউন্ডটাই পাবো। পরিষ্কার? হ্যাঁ স্যার। তারপরটা দেখো, একটা দুটো আছে ফিনাইল একদিকে, আর একটা হচ্ছে অ্যারাইল গ্রুপ হচ্ছে প্যারামিথক্সি ফিনাইল। তো প্যারামিথক্সি ফিনাইল কি ওভারঅল ইলেকট্রন রিলিজন না উইথড্রয়ার? অ্যাক্টিভেটার কথাটা শুনতে চাইছি না। অ্যাক্টিভেটার তো ডেফিনেটলি, হ্যাঁ অ্যানিসোল, হ্যাঁ তুমি এইভাবে ভাবতে পারো, অ্যানিসোলের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ফাস্টার না বেনজিনের ফাস্টার? অ্যানিসোল, কারণ ওএমইর প্লাস আর এফেক্ট আছে, ফলে প্লাস চার্জ রিংয়ের ভেতর ঢুকলেও স্টেবিলাইজ করতে পারে।
তাহলে এই যে দুটো OH, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, কোনটা প্রোটনেট করব? কোথায় কার্বোক্যাটায়ন মোর স্টেবল? 2 নম্বর। 2 নম্বরে করে বের করে দেবো। খেয়াল করে দেখো, রেজোন্যান্স দেখিয়েছি, দেখা যায়? রেজোন্যান্স দেখা যায়? হ্যাঁ স্যার, হ্যাঁ। তারপরে কে মাইগ্রেট করবে সেই নিয়ে কোনো বিতর্ক আছে? না স্যার, ঠিক। কোনো ইস্যু নেই, দুটোই ফিনাইল, ফিনাইলকে মাইগ্রেট করিয়ে দাও, কম্পাউন্ড হয়ে গেল। সব জলের মতো পরিষ্কার? হ্যাঁ স্যার। ওকে, তারপরে দেখো দেখি, ফিনাইল আছে, অ্যারাইল আছে, এই অ্যারাইলটাও হচ্ছে প্যারামিথক্সি ফিনাইল, কোশ্চেনে লেখা আছে। কোনো প্রশ্ন আছে, কোনো ইস্যু আছে যে এই দুটো OH এর মধ্যে কে প্রোটনেটেড হবে? দুটো কি সিমেট্রিক না আনসিমেট্রিক? সিমেট্রিক স্যার। তাহলে যে কোনো একটাকে করি। ডান দিকেরটা করেছি, করে বার করে দিয়েছি। দুটো গ্রুপ আছে, ফিনাইল, অ্যারাইল। অ্যারাইল ইজ প্যারামিথক্সি ফিনাইল, কে মাইগ্রেট করবে? অ্যারাইল। প্রোডাক্ট হয়েছে। হ্যাঁ স্যার। ওকে, ঝড়ের গতিতে হচ্ছে তো। এই বাকিরা কি মানে টুপটাপ খসে পড়ে গেলে, না আছো তোমরা সঙ্গে? বুঝতে পারছো? না স্যার, শুনছি। না শুনছো তো জানি আমি, কিন্তু বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, আপনাকে বললাম না একটু বাইরে আছি, কথা বলবো না। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। কখন বললে বাইরে আছে? আমি শুনতে পাইনি। এনিওয়ে, যাই হোক, ঠিক আছে। মানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আওয়াজ টাওয়াজ হলেও মাইক অন করে আওয়াজ দিও যে বুঝতে পারছি না। এনিওয়ে, এর পরেরটা কিন্তু আবার একটু অন্যরকম। আচ্ছা, আমি এটা তোমাকে এইখানে আমি একটু ইন্টারলুড দিয়ে একটা কথা একটুখানি তোমাকে বলে নিই। হ্যাঁ, যদিও এটা ভিডিও লেকচারে খুব ডিটেলে আলোচনা করা আছে এবং স্যারের কাছ থেকে শেখা আমার খুব প্রিয় কনসেপ্ট একটা। তো এই হচ্ছে আমার পিনাকল, তাই তো? এই হচ্ছে আমার পিনাকল, রাইট? OH, OH, হ্যাঁ। এবার এখান থেকে আমি কি পাচ্ছি? আমি যা পাই সেটা হচ্ছে মোটামুটি এরকম একটা জিনিস পাই, পিনাকোলন পাই, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এখানে তার মানে বেসিক্যালি কি হয়েছে বলো তো? জল বেরিয়ে গেছে না? হ্যাঁ স্যার। আর তার সাথে কি হয়েছে? রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। শুধু জল বেরোয়নি, রিঅ্যারেঞ্জমেন্টও হয়েছে, ঠিক? তার মানে ডিহাইড্রেশন হয়েছে আর রিঅ্যারেঞ্জমেন্টও হয়েছে। আচ্ছা, কেউ যদি এরকমভাবে যে শুধু জল বেরোনোটাকে কেউ যদি এরকমভাবে দেখায়, খুব কি ভুল হবে? দেখো দেখি। তুমি কি বুঝতে পারছো যে এই জিনিসটা, এই যেটা আমি এঁকেছি, এটা ইপক্সাইড তো? এটাকে কি বলে? ইপক স্যার। তুমি কোথায় দেখেছো ইপক্সাইড? ওই কোথায় দেখেছো ইপক্সাইড? ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখো নি? কার্বন প্রেলিজাহেভ রিয়াকশন পড়ো নি? হ্যাঁ স্যার। তা তুমি বুঝতে পারছো এই লাল ইপক্সাইড আর নীল এই কিটোনটা, এই দুটো হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার। হ্যাঁ স্যার। দুটোর মলিকুলার ফর্মুলা কিন্তু এক, ঠিক আছে? এবার এ যদি সামহাও একটু রিঅ্যারেঞ্জ করতে পারে, তাহলেই লেটা চুকে যায়। তার মানে পিনাকলের রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ডিহাইড্রেশন প্লাস রিঅ্যারেঞ্জমেন্ট। আবার আরেকটা রুট আছে, সেখানে ডিহাইড্রেশন ফলোড বাই রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। তার মানে ইপক্সাইড কুড বি, in an unusual mechanism, it could be an intermediate in pinacolon rearrangement. Or we could also rephrase this statement, আমরা এটা বলতে পারি যে ডিহাইড্রেশন প্লাস রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে আমাদের এই পিনাকল থেকে পিনাকোলন তৈরি হয়। তার মানে পিনাকল থেকে পিনাকোলনে যেতে গেলে দুটো ধাপ পেরোতে হয়, একটা হচ্ছে ডিহাইড্রেশন আর একটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। ইপক্সাইডটা অলরেডি, কেউ যদি ইপক্সাইড নিয়ে শুরু করে, ধরো অন্য কোনো সোর্স থেকে সে ইপক্সাইডটা বানালো, হ্যাঁ, অন্য কোনো সোর্স থেকে ইপক্সাইড বানালো, তাহলে সে কিন্তু একটা ধাপ অলরেডি অতিক্রম করে চলে এসছে, তাই না? ডিহাইড্রেশন করা হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট রিঅ্যারেঞ্জমেন্টটা করতে পারলেই ঝামেলা মিটে যায়, আমি পৌঁছে যাব আমার পিনাকোলনে ফাইনাল এন্ড পয়েন্টে যেখানে পৌঁছেছি সেখানে আমি পৌঁছে যাব। তাহলে এবার এইটার দিকে খেয়াল করো, এটা একটা ইপক্সাইড, ঠিক আছে? এই ইপক্সাইড তুমি দুভাবে বানাতে পারো। একটা হচ্ছে স্টাইরিন নিতে পারো, তার উপর ইপক্সাইড করতে পারো।
আর তা নাহলে বেঞ্জালডিহাইড নিতে পারো, তার উপরে সেই সালফার ইলিট দিয়ে করে চাইকোভস্কি রিয়াকশান ছিল, পড়েছো? হ্যাঁ স্যার, করে চাই তো। করে চাইকোভস্কি রিয়াকশান করে করতে হবে। তা সেসব যদি তোমার মাথা আউলিয়ে যায় এসব শুনে, তাহলে তুমি এখন আপাতত ভাবো যে এটা স্টাইরিন ছিল, PH ডাবল বন্ড CH2, সেখানে আমি MCPBA দিয়ে করেছি। এটা এখানে ভাবার দরকার নেই, কিন্তু যেহেতু অর্গানিক কেমিস্ট্রিতে সব কনসেপ্ট রিলেটেড, তাই আমরা ভাবছি। এর মধ্যে BF3 দিয়েছে, তা BF3টা কী জিনিস? লুইস অ্যাসিড। হ্যাঁ, আর তোমার কি ইপক্সাইডের মধ্যে কোনো ডোনার সাইট আছে? লুইস বেস হিসেবে কাজ করার মতো জায়গা আছে? হ্যাঁ স্যার, অক্সিজেনটা, হ্যাঁ অক্সিজেনটা, তাহলে এইটা হবে তো, এটা হবে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, ইপক্সাইড তুমি পড়েছিলে বেসিক্যালি SN1 SN2 পড়ার সময়। ইপক্সাইডরা অ্যাকচুয়ালি ইথার, কিন্তু ইথারদের মতো অত নটোরিয়াস নয়, মানে ক্লিভ করা খুব ইজি, কারণ রিং স্ট্রেন থাকে, এবং পার্টিকুলারলি এই অক্সিজেনটা বেরোনোর জন্য খুবই ব্যস্ত, কারণ অক্সিজেনের মাথায় প্লাস চার্জ চলে এসছে। তাহলে ওর দুটো বন্ড আছে, CO বন্ড আছে, যে কোনো একটাও ভাঙবে। কোন দিকটা ভাঙবে? যেদিকে ভাঙলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাই না? হ্যাঁ স্যার, কারণ SN1 লাইক ট্রানজিশন। হ্যাঁ, তার মানে এই জায়গাটায় ফিনাইল আছে আর হাইড্রোজেন আছে, আর এখানে আছে দুটো হাইড্রোজেন। তা এই দিকটা যদি ভাঙে তাহলে এইখানে প্লাস চার্জ আসবে, আর যেটা আমি দেখিয়েছি সেটা যদি ভাঙে তাহলে এইখানে প্লাস চার্জ আসবে। কোন দিকটা বেটার? ফিনাইল যেদিকে আছে। ফিনাইল যেদিকে আছে, তো ভেঙে দাও। ভেঙে দিলে খেয়াল করে দেখো, তুমি ওই যে পিনাকোলোনে একটা ওইচকে তাড়িয়ে দেওয়ার পর যে জিনিসটা পাও, সেটা তার মতো দেখতে লাগছে না? হ্যাঁ স্যার। তাহলে পাশের কার্বনের থেকে কেউ একটা মাইগ্রেট করবে, কোনো বিতর্ক আছে কে মাইগ্রেট করবে এই নিয়ে? দুটোই তো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনকে মাইগ্রেট করিয়ে দাও। তুমি অক্সিজেনের লোন পেয়ার দিয়ে স্টেবিলাইজ করে BF3কে পরের স্টেপে ছাড়াতে পারো। আমি একেবারে অক্সিজেন বোরন বন্ড ভেঙে দিয়েছি, ভেঙে দিলে এই কম্পাউন্ডটা হয়ে যাবে। এনি কোশ্চেন? কোনো প্রশ্ন আছে? নো স্যার। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এইটা নিয়ে শুরু করেছিলাম, আমি বলেছিলাম তোমাদের এইটা নিয়ে শুরু করেছি, হ্যাঁ এইটা নিয়ে শুরু করেছি, রাইট? এটা থেকে এইটা বানিয়েছি। এটা বানিয়েছি, বানানোর পর এটাকে রিঅ্যারেঞ্জ করিয়ে আমরা এইটা বানিয়ে ফেললাম। তার মানে এইটা আবার আমরা এইখান থেকে বানিয়েছিলাম, বিটিক রিয়াকশন করে এখান থেকে বানানো যায় না? বেঞ্জালডিহাইড থেকে বিটিক করলে এটা হবে তো, নাকি হবে না? তার মানে বেসিক্যালি আমরা এইটা বানাতে পারলাম না। বেঞ্জালডিহাইডের একটা সিঙ্গেল কার্বন হোমোলোগেশন করলাম, সেই কার্বনের সোর্সটা কোনটা বুঝতে পারছো? একটা কার্বন তো বেড়ে গেছে, সেই কার্বনের সোর্সটা কোনটা? কার্বনটা এলো কোত্থেকে? স্যার ফসফরাস ইল্ট থেকে। অ্যাবসলিউটলি এই জায়গা থেকে এসছে। এটাকে এরম করে না লিখে এরম করে লেখা বোধ হয় বেটার, নাহলে ও কেমিক্যালি কী সব ঝামেলা হচ্ছে ওর। এরম করে লিখি দেখি নেয় কি না, তাও নিচ্ছে না। যাই হোক, মোট কথা CH2 মাইনাস PPH3 থেকে এসছে। এই কার্বনটা হচ্ছে এক্সট্রা কার্বন, যেটা তোমাকে যেটা এসছে আর কি, বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপর এগোবো নাকি? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো বাপু। সোনামুখ করে শুনে তো নিচ্ছ, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে নামাতে পারতে হবে তো। এগোবো? এগোচ্ছি। কিছু বলো না যখন, তখন এগোই, আমার আর কি আছে। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেন PHCOCH3 কি কম্পাউন্ড এটা? অ্যাসিডোভেনম। কি করে বানায়? কিউল। হ্যাঁ স্যার, ওই ফিডিল ক্রাফট অ্যারোমেটিক কিটোন তো, ফিডিল ক্রাফট। তারপরে বলেছে এখানে আমি দিয়েছি দেখো ম্যাগনেসিয়াম অ্যামালগাম অর ম্যাগনেসিয়াম MgI2, তার মানে দু জায়গায় দুটো বছরে দুটো কোশ্চেন দিয়েছিল আর কি।
আর তারপরে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড হিট। তার মানে বুঝতেই পারছো এটা পিনাকল কাপলিং হবে, হয়ে এই কম্পাউন্ডটা আগে তৈরি হবে, তারপরে তার ওপর পিনাকলন হবে, দুটো ওইচ তো সিমিলার, তাহলে যে কোনো একটাকে প্রোটনেট করো, পাশের কার্বনে প্লাস চার্জ এলে যদি তার অ্যাডজাসেন্ট কার্বনে ফিনাইল আর মিথাইল থাকে তাহলে কে মাইগ্রেট করবে? কার মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি? ফিনাইল। তাই ফিনাইল মাইগ্রেট করে গেছে, হয়ে গেল। এই জন্য বলা আছে প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, কারণ বেসিক্যালি এই কম্পাউন্ডটা দিয়েই কোশ্চেনটা ছিল। সমস্যা আছে কারো কোনো? নাই। তারপরে 7 নম্বর দেখি কী কোশ্চেন। 7 নম্বর আবার ওই ইপক্সাইড দিয়ে তার উপরে BF3 থার। বেশ, তাহলে প্রথমে জানতে হবে ইপক্সাইডটা কী, মানে কীভাবে কোথা থেকে তৈরি হলো, কী ইপক্সাইড। আইসোবিউটিন দিয়েছে RCO3H, তার মানে প্রিলিজাইভ রিয়াকশন হচ্ছে। এই ইপক্সাইডটা হবে তো, দেখে নাও। তারপর BF3 দিয়েছে, তো কী করবে তুমি? একে এখানে লাগিয়ে দাও বোরনের ওপর, হয়ে গেল। এইখানে মিথাইল আছে, এইদিকে মিথাইল আছে, আর এইখানে আছে মাত্র দুটো হাইড্রোজেন। কোন বন্ডটা ভাঙবে গো? ওই মিথাইল আছে যেদিকে। অ্যাবসলিউটলি, কার্বোক্যাটায়ন মোর স্টেবল হবে। টারশারি হলো। পাশের কার্বন থেকে কে ঝাম্প করবে? আছে তো দুটো হাইড্রোজেন, একটা করবে। তারপর অক্সিজেন বোরন বন্ড ভেঙে দাও, অ্যালডিহাইড হয়ে গেল। হয়েছে না হয়নি? আচ্ছা, এই বস্তুটা, এই কম্পাউন্ডটা আমি যদি কোনো কিটোন থেকে বানাতে চাই, কোন কিটোনের ওপরে বিটিক রিয়াকশন করলে হবে এটা? ওমা, ফর্মালডিহাইড করতে হবে। 3 কার্বন তো আমার এমনিই লাগবে। এটা 4 কার্বন অ্যালকিন, তো ভিটিকে তো একটা কার্বন দেবে, বাকি তো 3 কার্বনই লাগবে। অ্যাসিটোন। তার মানে এইটা যদি আমি অ্যাসিটোন থেকে শুরু করি, তাহলে অ্যাসিটোন থেকে শুরু করলে বিটিক রিয়াকশান করে আমি আলটিমেটলি অ্যাসিটোনের একটা হোমোলোগেশন রিয়াকশান করে আইসোবিউটারালডিহাইড বানাতে পারি। বোঝা গেল? তারপর আবার যাই 2 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ঘাঁটা আছে, টু বি অনেস্ট। তার কারণ এই তো সাইক্লোহেক্সিন প্লাস এখানে যে অ্যালকালাইন KMNO4 দিয়ে যে ডাইহাইড্রক্সিলেশনটি হবে, তুমি জানো যে ডাইলিউট এবং কোল্ড কন্ডিশনে অ্যালকালাইন KMNO4 দিলে কি হয়? সিন ডাইহাইড্রক্সিলেশন হয়, দুটো ওইচ ঢুকে যায় পাশাপাশি কার্বনে, কিন্তু সেটা সিন আকারে ঢোকে। এবার এর ডিটেল অ্যানালিসিসটা তোমার এই ক্লাসে তুমি পারবে না, তার কারণ সাইক্লোহেক্সাইল সিস্টেম চেয়ার ফর্মে এক্সিস্ট করে এবং তাকে প্ল্যানার ফর্মে ভেবে অ্যান্সারটা আমাদের করতে হবে, কিন্তু অ্যাকচুয়াল রিয়ালিটি কিন্তু একটু আলাদা। কিন্তু আমরা যেহেতু এখানে এই কন্ডিশনে এটাতে ইকুইপ নই, এবং আমার মতে তোমাদের এই প্রশ্নটা দেওয়া উচিতও নয়, যদি দেয় তাহলে সাইক্লোহেক্সাইল সিস্টেমের চেয়ার ফর্মকে অগ্রাহ্য করেই কোশ্চেনটা সেট করা হয়েছে, এটা ধরে নেব আমি। তো আমরা এর উপরে আপাতত এটাকে প্ল্যানার কার্বোক্যাটায়ন ধরেই এগোচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওরকম কিন্তু নয়। মানে এখানে যে ওইচ দুটো ঢুকবে ওটা এরকম প্ল্যানার রিং নয়, ওর সিস ট্রান্সের গল্পগুলো একটু আলাদা। মানে ট্রান্সটা ট্রান্সই, কিন্তু তুমি যেরকম ট্রান্স দেখে অভ্যস্ত সেরকম ট্রান্স নয়, ডাইহেড্রাল অ্যাঙ্গেলগুলো একটু আলাদা। তো অ্যালকালাইন KMNO4 দিয়েছে, তারপরে H2SO4 দিয়েছে, ভালো কথা। এখন এগুলো সব তখনকার প্রশ্ন যখন সাইক্লোহেক্সাইল সিস্টেমটাও এই পিনাকলনের সঙ্গেই থাকতো আর কি। মানে সেটা ছেলেরা জেনেই আসতো যে এটার উত্তর ওই রকমভাবে লিখতে হবে। বাট পুরনো কোশ্চেন থেকে কোশ্চেন অনেক সময় তুলে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তার ফলে আমরা এক মিনিট দাঁড়াও, 1 মিনিট এক্সকিউজ করো আমাকে, আমি আসছি। আচ্ছা তোমরা? হ্যাঁ স্যার। ওকে,
তো অ্যালকালাইন KMnO4 দিয়েছে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন, কিন্তু সেই নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, ডাইহাইড্রক্সিলেশন হবে, অতএব দুটো OH ঢুকবে, তো সিন ডাইহাইড্রক্সিলেশন, সিন বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে, এবং তার সাথে তার এনানসিওমারটাও হবে, তখন OH দুটো পেছনে থাকবে, মিথাইল আর হাইড্রোজেন সামনে থাকবে। এবার সালফিউরিক অ্যাসিড দিয়েছে, তুমি বলো তো কোন OHটা প্রোটনেটেড হবে? এইটা প্রোটনেটেড করেছি আমি, দেখাই যাচ্ছে কেন। ওখানে মিথাইল আছে, হ্যাঁ, কার্বন স্টেবল করতে। টারশিয়ারি কার্বোক্যাটায়ন হতে পারে, তো আমি এখানে কনসার্টেড দেখিয়েছি। এখানে খেয়াল করে দেখো, এই OH2+ রেসপেক্টে অ্যান্টিটা কে আছে? হাইড্রোজেন। তো হাইড্রোজেন মাইগ্রেট করে, তুমি বলতে পারো যে এখানেও তো হাইড্রোজেন আছে, এদিকের থেকে হাইড্রোজেন মাইগ্রেট করলো না কেন? এদিকের থেকে হাইড্রোজেন মাইগ্রেট করালেন না কেন? করাবো, এখানে এখান থেকে হাইড্রোজেনকে মাইগ্রেট করানোর পরে যে কার্বোক্যাটায়নটা এই কার্বনে তৈরি হবে তাকে স্টেবিলাইজ করার মতো কেউ আছে? না। তা কেন করাবো ওখান থেকে মাইগ্রেশন খামোখা? পাশের কার্বনে তো OH আছে, তাহলে হাইড্রোজেনটা মাইগ্রেট করিয়ে দাও, আর এই অক্সিজেন দিয়ে ওকে স্টেবিলাইজ করিয়ে দাও, তাহলে এই কম্পাউন্ডটা হয়েছে। দেখো, হ্যাঁ স্যার, বলছি। একটা জিনিস খেয়াল করেছো, মিথাইলটা আগে নিচে ছিল, এখন মিথাইলটা উপরে উঠে এসছে, হ্যাঁ স্যার, কেন বলো তো? তো ওটা হাইড্রোজেনটা ব্যাক সাইড থেকে। হ্যাঁ, মানে একটা ইন্ট্রামলিকিউলার, মানে সোনার পাথর বাটির মতো শোনাবে, SN2 মানে তো বাইমলিকিউলার, এবার আমরা তো ক্যাজুয়ালি ওটা বলে থাকি ইন্ট্রামলিকুলার SN2 হচ্ছে, ইন্ট্রামলিকুলার SN2 হয় না, এটা বেসিক্যালি একটা SNI টাইপের রিয়াকশান হচ্ছে, মানে ইন্ট্রামলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, কিন্তু অ্যাটাকটা করছে ব্যাক সাইড থেকে, তার ফলে ওই জায়গাতে ইনভার্সন অফ কনফিগারেশন হবে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে যে কার্বোক্যাটায়নের থ্রু দিয়েও যেতে পারতো, আমরা কনসার্টেড আকারে দেখানোটা পছন্দ করেছি। হয়েছে? এগোবো? তারপর দেখি কী আছে। আচ্ছা, এই জিনিসটা আমি একদম এখানে আমি কিছুই লিখিনি, এটাকে নিয়ে কিচ্ছু লিখিনি। তুমি এতক্ষণ পর্যন্ত একটা জিনিস দেখে অভ্যস্ত, ওয়াগনার মিরুইন টিরুইন যদি তুমি পড়ে থাকো, এবং ইলেকট্রোফিলিক অ্যাডিশানে ওয়াগনার মিরুইন তো অনেকভাবে ডিসকাস করা ছিল, যখন আমরা অ্যাডিশন অফ HX পড়েছিলাম, অ্যাডিশন অফ ওয়াটার পড়েছিলাম অ্যালকিনে, এবং সেখানে আমরা বারবার দেখেছিলাম যে রিং এক্সপ্যানশন হয়, মানে 5 মেম্বার থেকে 6 মেম্বার্ড হয়, 4 মেম্বার থেকে 5 মেম্বার্ড হয়। এটা একটা এমন এক্সাম্পল যেখানে রিং কন্ট্রাকশন হচ্ছে। রিং কন্ট্রাকশন হচ্ছে না, দেখো 4 মেম্বার রিং ছিল, কি হয়ে গেছে? 3 মেম্বার্ড। এর উত্তরটা একটু বড়, এবং সেটা করেসপন্ডিং স্টাডি মেটেরিয়ালে সলভ করা আছে, সো লেট মি চেক দ্যাট। কোথায় গেল? পিনাকলন, রাইট। পেজ 36, কোথায় সে? এটা যদিও আলোচনা করা আছে, তবুও তোমাদের সুবিধের জন্য আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, এখানে দুটো জিনিস হতে পারতো, যেহেতু সিমেট্রিক্যাল OH, তুমি যে কোনো একটাকে প্রোটনেট করবে, প্রোটনেট করলে হয় কার্বোক্যাটায়ন হবে, নাহলে কনসার্টেড আকারে হবে। যদি তুমি যেটাই করো না কেন, সেখানে তোমার দুটো অপশান আছে, এক হচ্ছে রিং কন্ট্রাকশন হবে, এ দেখো রিং কন্ট্রাকশনের মেকানিজমটা এখানে দেওয়া আছে, এখানে রিং কন্ট্রাকশন হচ্ছে, তাহলে তুমি এই কম্পাউন্ডটা পাচ্ছ, এই কম্পাউন্ডটা ইভেনচুয়ালি এখানে কে মাইগ্রেট করেছে? রিংয়ের CC বন্ড। আর আরেকটা চান্স আছে, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হলো এবং সেখানে ফিনাইল মাইগ্রেট করলো, এবার ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড তো বেশি, সেক্ষেত্রে তোমার এটা মনে হতেই পারে যে ফিনাইলটাই হয়তো মাইগ্রেট করবে। ফিনাইল মাইগ্রেট করলে 4 মেম্বার রিংটা 4 মেম্বারই থাকলো, রিং কন্ট্রাকশন অর্থাৎ যদি রিংয়ের কার্বন কার্বন বন্ড মাইগ্রেট করে, তাহলে 4 মেম্বারটা 3 মেম্বার হয়ে গেল, তাহলে অ্যাপারেন্টলি স্ট্রেন বেড়ে গেল। তাহলে এইটা তোমার মনে হবে এটা কেন হচ্ছে, বা পরীক্ষার হলে বসে যদি তোমাকে এটাকে নামাতে হয়, তাহলে প্রবাবলি তুমি এইটা সিলেক্ট করবে এবং তুমি ভুল করবে। তার কারণ হচ্ছে, খেয়াল করে দেখো, এই কম্পাউন্ডটার থেকে মোর স্টেবল, কেন বলো তো? এটা যদি এটা ভিডিও লেকচারটা শুনে থাকো তাহলে পেরে যাবে। এই কম্পাউন্ডটা 3 মেম্বার রিংটা এক্সোসাইক্লিক কিটোন যেটা, সেটা 4 মেম্বার কিটো কম্পাউন্ডের থেকে বেশি স্টেবল। ওয়াই? অ্যাটলিস্ট দুটো কারণ বলাই যায়। নিচে সেকেন্ডটাতে স্যার একটা রিং স্ট্রেনের ব্যাপার আছে, ওখানে 120 ডিগ্রি হওয়ার কথা 90 ডিগ্রি হচ্ছে।
রিং স্ট্রেন দুটোতেই আছে, কোনটাতে বেশি আছে? তুমি বলছো এইটাতে বেশি আছে, তাই তো? এক্সপ্লেন করো। হ্যাঁ স্যার, তো কারণ কার্বনিক কম্পাউন্ডে যেটা কার্বনটা ওখানে 120 ডিগ্রি হওয়ার কথা হুম আইডিয়ালি, হুম তো এখানে কিন্তু রেক্ট্যাঙ্গুলার স্কোয়ার শেপ আছে, তাহলে এখানে 90 ডিগ্রি আসছে। হ্যাঁ, আর আর থ্রি মেম্বার প্রথমে রিংটার second- ক্ষেত্রে থ্রি মেম্বার রিংটার ক্ষেত্রে কি কার্বনিল কোনো প্রবলেম পড়ছে? না, কারণ ওটা তো কার্বনিক কম্পাউন্ড, কার্বনটা তো রিং এর মধ্যে নেই। অ্যাবসলিউটলি রিং, কিন্তু কার্বনটা তো রিং এর মধ্যে নেই, শিওর, তাহলে অতটা রিং স্ট্রেন হচ্ছে না। অতটা রিং স্ট্রেন হচ্ছে না, যদিও ইন্টারনাল অ্যাঙ্গেলটা, ওভারঅল ইন্টারনাল অ্যাঙ্গেলটা হ্যাঁ। 4 মেম্বার রিংয়ের থেকে কম, কিন্তু আমি সো কল্ড sp2 কার্বনকে আমাকে ওখানে অ্যাকোমোডেট করতে হচ্ছে না, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে ফার্স্ট এরটাই স্যার কার্বনিক কম্পাউন্ড সিওর সাথে ফিনাইল আছে, ওটা স্টেবিলাইজ করছে, Stabilize এখানে করবে। সেই ফিনাইলটা নেই। অ্যাবসলিউটলি। আর থার্ড পয়েন্ট তুমি একটা বলতে পারো যে সেটা হচ্ছে 4 মেম্বার রিং থেকে 4 মেম্বার হওয়া মানে স্ট্রেনের যে বিরাট রিলিফ হচ্ছে তা তো নয়। 4 মেম্বার থেকে 3 মেম্বার হচ্ছে মানে হয়তো রিং স্ট্রেন বাড়ছে, হয়তো বলছি কথাটা, কিন্তু আমি অলরেডি অ্যানালিসিস করে দেখিয়েছি যে অ্যাকচুয়ালি রিং স্ট্রেন কমেই যাচ্ছে, কারণ 4 মেম্বার থেকে 4 মেম্বার হলে ওই কার্বনিলকে যদি রিংয়ের ভেতরে অ্যাকোমোডেট করতে হয় তাহলে আমি পেরে উঠবো না, সেটা আমি পেরে উঠবো না। কিন্তু রিং কন্ট্রাকশনের ক্ষেত্রে কার্বনিলটা বাইরে চলে যাচ্ছে এবং ফিনাইলের সঙ্গে কনজুগেশনে আসছে, এই দুটোর কোনোটাই আমার 4 মেম্বারটাতে হচ্ছে না। আর এমনকি 4 মেম্বারটাতে, মানে 4 মেম্বার থেকে 4 মেম্বার, তাতে আমার লাভটা কী হলো? এমন যদি হতো যে 4 মেম্বার থেকে 5 মেম্বার হচ্ছে, তাহলে আমি বলতাম যে হ্যাঁ 4 মেম্বার থেকে 3 মেম্বার হবে না, 4 মেম্বার থেকে 5 মেম্বারই হচ্ছে, সেটাও তো হচ্ছে না। বোঝা গেল না? সব মাথার উপর দিয়ে চলে গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে বাকিদের? ঠিক আছে স্যার। এগুলো ভিডিও লেকচারে আছে, সময় সুযোগ পেলে যদি ইচ্ছা করে তাহলে দেখো, ডিটেলে আলোচনা করেছি। দেখেছি। হ্যাঁ তুমি দেখেছো আমি জানি, আমি বাকি সবার জন্য বলছি যারা ক্লাসে আসেনি অথচ রেকর্ডিং শুনবে কিংবা শুনবে না, কারণ ক্লাসটা তো রেকর্ড হচ্ছে। আচ্ছা, তারপরে কি বলেছে? বলেছে দুটো এ আর বি তৈরি হচ্ছে, দুটো কম্পাউন্ড মিশিয়ে। এটা কিসের কোশ্চেন গো? মানে পিনাকলন তো বটেই, কিন্তু কোন জায়গাটা হাইলাইট করছে? এটা বেসিক্যালি ক্রস ওভার এক্সপেরিমেন্টের কোশ্চেন, ক্রসওভার রিঅ্যাকশন। ক্রস ওভারের কোশ্চেন। তা খেয়াল করো কি আছে এখানে। আছে তো মিথাইল মিথাইল আর ইথাইল ইথাইল। কার্বোক্যাটায়ন তো ডেফিনেটলি ওই ফিনাইল যে কার্বন আছে সেখানেই তৈরি হবে। এই কম্পাউন্ডটাতে মিথাইল মাইগ্রেট করবে, দেখি কোথায় গেল। এই কম্পাউন্ডটাতে মিথাইল মাইগ্রেট করবে, এই কম্পাউন্ডটাতে ইথাইল মাইগ্রেট করবে, কিন্তু যে কম্পাউন্ডে ইথাইল মাইগ্রেট করবে তার এই সাইডে কিন্তু সিওইটি গ্রুপই থাকবে, আর যে কম্পাউন্ডে মিথাইল মাইগ্রেট করবে সেখানে এইখানে কিন্তু সিওএমই গ্রুপই থাকবে। তুমি কোনো ক্রসওভার প্রোডাক্ট পাবে কি? না। কেন পাবে না? না, কেন পাবে না? পাবে না তো বুঝলাম, কারণ- কেন পাবে না? মানে এমইটি দুটোই থাকবে। এমইটি দুটোতেই থাকবে, তাহলে ক্রসওভার পাবো বলছো তুমি? না, অ্যাকচুয়ালি স্যার এটা ইন্টারমলিকিউলার তো নয়। অ্যাবসলিউটলি। এই যে মাইগ্রেশন হচ্ছে সেটা কনসার্টেড হোক, কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে হোক, যে মাইগ্রেটিং গ্রুপ সে কি কখনো মলিকুলের বাকি পার্টটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে? না না, তাহলে এমি যেখানে ছিল দুটো এমি, একটা এমি জায়গা বদলে পাশের কার্বনে চলে যেতে পারে, কিন্তু তার পাশের কার্বনে ইথাইল আসতে পারে কি? না। তাহলে হবে না, সোজা কথা। এটা তো একদম বেসিক জায়গা, আমরা রিঅ্যারেঞ্জমেন্টের প্রথম এক্সাম্পলই এইটা পড়েছি। কোথায় গেল সলিউশনটা, কোথায় গেল? এই যে এই কম্পাউন্ড, এই কম্পাউন্ড, এবং এর এর কেন এখানে প্রোটনেশন হচ্ছে, কেন মিথাইল মাইগ্রেট করছে, তার উত্তর কোশ্চেন নাম্বার 1-এ দেওয়া আছে, তাই আমি এখানে আর একই জিনিস লিখিনি। কিন্তু আমি এটা দেখো লিখেছি, অনলি 2 products are formed and no cross products are found as the pinacol rearrangement is strictly intramolecular in nature. হয়েছে? হ্যাঁ স্যার। তুমি বাড়ি ফিরেছো না এখনো রাস্তায়? না না, এসে গেছি। Which compound in the following pairs will undergo the pinacol rearrangement more readily? Justify with mechanism and give the product. বেশ গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। একটাতে মিথাইল আছে, দুদিকে দুটো করে, আর একটাতে মিথাইল আর ফিনাইল আছে। কার্বোক্যাটায়ন কোথায় ফর্মেশন ফাস্টার হবে গো? সেকেন্ডটা। অ্যাবসলিউটলি, ওইটাই ফাস্টার রিঅ্যাক্ট করবে।
মাইগ্রেশন কিন্তু এর ক্ষেত্রে তো ডেফিনেটলি মিথাইলের মাইগ্রেশন হবে, এর ক্ষেত্রে কার মাইগ্রেশন হবে গো? মিথাইলেরই হবে, মিথাইলেরই হবে। তার মানে মাইগ্রেটিং গ্রুপ কিন্তু আলাদা নয়। কিন্তু কার্বোক্যাটায়ন ফর্মেশন উইল ডিটারমিন যে কোথায় মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। যেহেতু কার্বোক্যাটায়ন ফর্মেশন এন্ডোথার্মিক, তাহলে হ্যামার্স পস্টুলেট কী বলে হ্যামার্স পস্টুলেট? হ্যামার্স পস্টুলেট বলে যে এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য ট্রানজিশন স্টেট প্রোডাক্টের মতো দেখতে। এখানে প্রোডাক্ট মানে হচ্ছে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, তাহলে টিএসটা কার্বোক্যাটায়নকে ফলো করবে। যেখানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে সেই টিএস লোয়ার হবে। টিএস লোয়ার হলে রেটের কী হয়? রেট ইনক্রিজ করে। কেন? অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়, তাই তো? হ্যাঁ ব্যাস হয়ে গেল। তাহলে এই যে উত্তর করে দেওয়া আছে, দেখে নাও। এই কার্বোক্যাটায়ন, এখান থেকে এই কার্বোক্যাটায়ন এ প্রাইম আর বি প্রাইম দেখে নাও। এ প্রাইমের থেকে বি প্রাইম মোর স্টেবল, তাহলে ফর্মেশন ফাস্টার। তারপরে 1 to মিথাইল শিফট, দুটো ক্ষেত্রেই 1 to মিথাইল শিফট, কাজে সেটা ডিটারমিন করবে না যে কী হচ্ছে না হচ্ছে। কার্বোক্যাটায়নের কনসেন্ট্রেশন এবং তার কে কতটা তাড়াতাড়ি কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে তার উপর ডিপেন্ড করবে। তাহলে কোনটা ফাস্টার রিয়াক্ট করবে গো? এমইএমই পিএইচপিএইচ না এমইএমই এমইএমই? এমইএমই পিএইচপি। তার মানে এইটা লজিক পরিষ্কার। হ্যাঁ স্যার। তারপরের কোশ্চেনটা ঠিক পিনাকল নয়, কিন্তু যেহেতু ইপক্সাইডের রিঅ্যারেঞ্জমেন্ট তাই আমি এখানে দিয়েছি। তোমাদের কি সেমিস্টার 4-এ সেমিস্টার 3-তে কার্বনিল কেমিস্ট্রিতে, যেহেতু আমি ওটা পড়াইনি আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, ডার্জেন্স রিয়াকশন ছিল? না স্যার, ব্যাপারটা হচ্ছে কেকেন স্যারের কোনো নোট ছিল না। আচ্ছা, কিন্তু প্রিভিয়াস ইয়ারে একটা কোয়েশ্চেন এসেছিল, সেটা শুধু স্যার বলে দিয়েছেন। সম্ভবত এই কোশ্চেনটাই, দেখো তো। আমি বলে দিচ্ছি, দেখো। হ্যাঁ আমি বলে দিচ্ছি, হ্যাঁ আমি বলে দিচ্ছি। আচ্ছা কি আছে আগে দেখি। অ্যাসিটোফেনন, ভালো কথা। আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের ইথাইল এস্টার, তার মানে ইথাইল আলফা ক্লোরো অ্যাসিটেট। কী করে বানায় গো এটা? আলফা ক্লোরো ইথাইল অ্যাসিটেট কী করে বানাবো? কি হল? এস্টারিফিকেশন? অবশ্যই। কার এস্টারিফিকেশন করবো? ClCH2COH, আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এস্টারিফাই করবো। আচ্ছা আলফা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কী করে বানাবো? এই হেলভোলার জেলিন্স কী করে? কোন জিনিসের ওপরে রিয়াকশন করতে হবে? অ্যাসিটিক অ্যাসিড, ব্যাস মিটে গেল। আচ্ছা এইটা আছে এবং তার সাথে NaNH2 আছে। এবার এখানে বহু কিছুই হতে পারে, কিন্তু আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে এই কার্বনের হাইড্রোজেনটা আনইউজুয়ালি অ্যাসিডিক। ব্যাখ্যা করো তো কেন? একদিকে ক্লোরিন আর একদিকে সি। এইটা অ্যাসিডিক। সুমন বলেছে, শোনো কি বললো, আরেকবার বলো। একদিকে ক্লোরিন আছে আর একদিকে COOT গ্রুপ আছে, দুটোই উইথড্রয়িং এর জন্য অ্যাসিডিক। হ্যাঁ অ্যাবসলিউটলি। এবং এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড নয়। যদি কার্বক্সিলিক অ্যাসিড হতো তাহলে COOHটা আগে বেরোতো, কিন্তু এখানে এটা এস্টার হিসেবে প্রোটেক্ট করা আছে। কাজে আমি NaNH2 দিলে NH2- ইজ এ স্ট্রং বেস, তাহলে ওখান থেকে প্রোটন খেতে পারে। যদি প্রোটন খায়, ভালো করে খেয়াল করে দেখো, এই যে জিনিসটা তৈরি হয়েছে এটা একটা এস্টার এনোলেট না? এস্টার এনোলেট তুমি কোথায় দেখেছো গো? বলো একটা নেম রিয়াকশনের নাম বলো যেখানে এস্টার এনোলেট দেখেছো। স্যার যেখানে ডিম দিয়ে কাজ করি আমরা সেখানে। অবশ্যই, ভেরি গুড। ডেম দিয়ে কাজ করলেই হবে। আর একটা নেম রিয়াকশনের নাম বলো না। মনে পড়ছে না নেম রিয়াকশনটা। ক্লেইজেন। তুমি ক্লেইজেন ভুলে গেলে? হ্যাঁ। যে তিনটে নেম রিয়াকশনের ওপরে গোটা কার্বনিল কেমিস্ট্রির ধাঁচাটা দাঁড়িয়ে আছে, তারা কি কি? অ্যালডল, ক্লেইজেন আর মাইকেল। এই তিনটে, একে তো ভুললে চলবে না বাবা। আমি তো বলেছি অর্গানিক কেমিস্ট্রি ইজ আ ক্রুয়েল মিস্ট্রেস। তুমি তাকে আদর যত্ন করো, শি উইল লাভ ইউ ব্যাক। তুমি তাকে বিট্রে করো, ইংরেজিতে একটা প্রবাদ আছে না, হেল হ্যাথ নো ফিউরি লাইক এ ওমেন স্কর্নড। তুমি টের পেয়ে যাবে কত ধানে কত চাল, বুঝেছো? কাজেই এটা মনে রাখতে হবে। আর তাছাড়া তুমি পড়েছো, আমি তো পড়িয়েছি তোমাকে, এস্টার এনোলেট তো ইয়েতেও হয়, রেফরম্যাটস কিতে হয় না?
স্যার রিফর্ম এনলেট বলে মাইনাস চার্জ বলে দেখাও না, ওখানে একটা কার্বন জিঙ্ক বন্ড থাকে, কিন্তু আসলে তো ওটা মাইনাস চার্জই, হ্যাঁ তাই না? আচ্ছা ঠিক আছে, এবার এইটাতে দেখি, এটা এই রিয়াকশনটা নেম রিয়াকশন, এটা একটা ডার্জেন্স রিয়াকশন। মাইনাস দিয়ে প্রোটন খেলো, এটা হলো এস্টার এনলেট। আমি এনলেটের স্টেবিলাইজেশন দেখাইনি, জাস্ট কার্বন দিয়ে দেখিয়েছি। তার মানে এটা নিউক্লিওফাইল, এটা ইলেকট্রোফাইল। দেখো তো ফার্স্ট স্টেপটা ঠিক আছে? ইট মেক সেন্স অর হোয়াট? হলো, হওয়ার পরে এরকম রিয়াকশন তুমি আগেও দিয়েছো, ক্লেইজেন স্মিট। তুমি এস্টার থেকে এনোলেট বানিয়েছো, কার্বনিলের উপর অ্যাটাক করেছে, বিটা হাইড্রক্সি এস্টার তৈরি হয়েছে। কিন্তু এখানে গল্পটা একটু অন্যরকম। এখানে ইউ আর অলরেডি ক্যারিইং অ্যাট দ্য আলফা কার্বন, ইউ আর অলরেডি ক্যারিইং ওয়ান লিভিং গ্রুপ। তার মানে এই জিনিসটা বেসিক্যালি ওই হ্যালোহাইড্রিনের কনজুগেট বেসের মতো দেখতে না? ওই যে কার্বন কার্বন ডাবল বন্ডে ব্রোমিন ওয়াটার অ্যাড করলে একটাতে ব্রোমিন ঢুকতো, আরেকটাতে ওইচ হতো, তার মধ্যে বেস দিলে ওইচের প্রোটনটা খেয়ে ফেলতো, খেয়ে ও মাইনাস হয়ে যেত, তারপর রিং ক্লোজ করে যেত না? এখানেও তাই করবে, এখানেও তাই করবে, করে এই কম্পাউন্ড তৈরি হয়ে গেল। এর নাম হচ্ছে আলফা বিটা ইপক্সি এস্টার বা গ্লাইসিডিক এস্টার। ঠিক আছে? তো তুমি বলবে এটা আমাকে এখন পড়াচ্ছেন কেন আপনি, এটা কি কেন পড়াচ্ছেন? পড়াচ্ছি এই জন্য যে পিনাকলের মতো একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে। এরপর এর মধ্যে হাইড্রক্সাইড দিয়েছে, হিট করেছে, হাইড্রক্সাইড মানে জলও আছে অবভিয়াসলি, তাহলে CO2 কী হবে? চলে যাবে, CO2 মাইনাস হয়ে গেল, BaC2। পড়েছো তো? হ্যাঁ স্যার পড়েছি। বেশ, তারপরে H3O প্লাস দিয়েছে, দিলে কী হবে? ফার্স্টে যেটা হবে, H3O প্লাস দিয়ে ওয়ার্ন করেছে, আমি ফার্স্ট স্টেপটা দেখিয়েছি, ওই CO2 মাইনাস ছিল, ওটা CO2H হয়ে গেছে। ইপক্সাইড আছে, ইপক্সাইড ইজ এক্সট্রিমলি প্রিক্যারিয়াস, ও যে কোনো সময় খুলে যেতে পারে। মিডিয়ামে ওর অ্যাসিড দিয়েছে, তাহলে প্রোটনেশন হলো, হয়েছে? হওয়ার পর খেয়াল করো, এই বন্ডটা উইক বন্ড না? এই বন্ডটা বেনজাইলিক টাইপ তো, তা উইক বন্ড তো, তাহলে এটা খুলে গেল। খুলে গেলে এই জায়গাতে কে আসছে? কার্বন কার্বন, মাথায় প্লাস চার্জ আসছে তো। তুমি এর আগে এই ক্লাসেই দেখেছিলে পাশের কার্বন থেকে কেউ একটা হাইড্রোজেন মাইগ্রেট করছে। এখানে হাইড্রোজেনের মাইগ্রেশন হচ্ছে না, র্যাদার এখান থেকে ডিকার্বক্সিলেশন হয়ে এই জায়গাতে অ্যাকচুয়ালি মাইগ্রেশন কিছু হচ্ছে না। যেটা হচ্ছে, আমি এটা মুছে দিই, দাঁড়াও। যেটা হচ্ছে সেটা হলো একটা E2 টাইপ রিয়াকশান হচ্ছে না? বুঝতে পারছো? এখানে E2 হচ্ছে একটা লিভিং গ্রুপ, হচ্ছে OH প্লাস, আর এইটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। এই রকম রিয়াকশান তুমি এর আগে দেখেছো? কোথায় দেখেছো বলো? বলো। হ্যাঁ সে ঠিকই তো, E2তেই দেখেছো, সেই জন্যই তো জিজ্ঞাসা করছি। হ্যাঁ সুগেব তো পাইরোলাইটিক সিন এলিমিনেশন, কার পিন্ডি কার ঘাড়ে চাপাচ্ছ? সিনামিক অ্যাসিডের ব্রোমিন এডিশন করলে অ্যান্টি ডাইব্রোমো হয় না? তারপর সেটাকে সোডিয়াম কার্বনেট দিলে কি HBr বেরোয় না ডিকার্বক্সিলেশন হয়? মনে আছে? ডিকার্বক্সিলেটিভ ডিহাইড্রোব্রোমিনেশন। সুমনের মনে পড়েছে? হ্যাঁ স্যার মনে পড়েছে। এইবার দেখো, তার আমি তোমাদের বলেছিলাম, তখনই বলেছিলাম যে CO2H গ্রুপ ইজ বেসিক্যালি আ সারোগেট অফ প্রোটন। তার মানে এখান থেকে H প্লাস ছেড়ে দিল, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, এখানে কার্বন অক্সিজেন বন্ড ভেঙে গেল, এখানে ডাবল বন্ড তৈরি হয়ে গেল। এই যে কম্পাউন্ডটি তৈরি হয়েছে, এ তো এনল, তো এনল ফর্মে থাকবে না, চলে গেল, এই ফর্মে চলে গেল। তার মানে খেয়াল করে দেখো, তুমি প্রথমে নিয়েছিলে হচ্ছে এইটা অ্যাসিটোফেনন থেকে এই কম্পাউন্ড বানিয়েছো ভায়া ডার্জেন্স গ্লাইসিডিক এস্টার। এই আমি একটা কোথাও গন্ডগোল করেছি, আমি হ্যাঁ শিওর গন্ডগোল করেছি। এই তো এটা এইচ হয়ে গেল কি করে? ওটা মিথাইল ছিল শিওর, আমি গন্ডগোল পাকিয়েছি। আমি তাই ভাবছি যে একটা কার্বন তো বাড়ার কথা, কার্বন নাম্বার 1 থেকে গেল কি করে? এটা কারেকশন করে নেবে, এটা ওই হাতে লিখতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়েছে। এবং এরকম ভুল যদি তোমার পরীক্ষায় হয় তাহলে কী হবে? তোমার কী হবে? হ্যাঁ তুমি 0 পাবে। আমার কিছু হবে না, আমি তো আর পরীক্ষা দেওয়ার বয়সে আর নেই, আমার ভুলটা ক্ষমাঘেন্না করে দিতে পারি, তোমারটা ক্ষমাঘেন্না করবো না। ঠিক আছে, এটা কারেকশন করে নিও। একটা কার্বন তো বাইরে থেকে এলো রে বাবা, এই কার্বনটা কোত্থেকে এলো? এই কার্বনটা কোত্থেকে এলো? এই CO2ETর ইথাইল চলে গেছে BaC2 করে, CO এই গ্রুপটা চলে গেছে ডিকার্বক্সিলেশন করে, ক্লোরিন তো আগেই পালিয়েছে, তাহলে এই যে কার্বনটা রয়েছে সেটা তো ঢুকবে, তাহলে এইখানটায় মিথাইল হবে। ঠিক আছে,
তুমি যদি খেয়াল করে দেখো, এটা যদি তুমি এইচ নিয়ে করতে না, বেঞ্জালডিহাইড নিয়ে করতে, তাহলে তুমি এখানে হাইড্রোজেনই পেতে। এবং একটু আগে আমরা এই যে ট্রান্সফরমেশনটা আউটলাইন করে রেখেছি, এই যে ট্রান্সফরমেশনটা বেঞ্জালডিহাইড থেকে এইটা, সেটা তার মানে আমরা এইভাবেও করতে পারতাম। বেঞ্জালডিহাইডের ওপরে ডার্জেন্স গ্লাইসিডিক এস্টার ফর্মেশন করতাম, তারপর সেটাকে হাইড্রোলিসিস করে অ্যাসিডিফাই করে ডিকার্বক্সিলেট করে দিলেই হয়ে যেত। দুটো টেকনিক শিখে ফেললে কিন্তু এই ট্রান্সফরমেশনের দুখানা টেকনিক শেখা হয়ে গেল। কোনো প্রশ্ন, কোনো কিছু? না স্যার। বুঝতে পেরেছি। ঠিক আছে, কারেকশান করে নিও। ঠিক আছে, আচ্ছা পরেরটাই যাই। ও পরেরটা কি, এ তো হয়েই গেল। তাহলে এটা করে দিই, সেমিপিনাকল। হ্যাঁ স্যার। এখনও তো একটু টাইম আছে, 18 মিনিট টাইম আছে, আমরা সেমিপিনাকল করি। তুমি সেমিপিনাকল নিয়ে কী সব কোশ্চেন করছিলে আগের দিন, তাই না? যে বুঝতে পারছি না এইসব বলছিলে না। হ্যাঁ দেখো সেমিপিনাকল মানে কি, হাফ পিনাকল, মানে একদিকে ওইস থাকবে, আরেকদিকে একটা অন্য কিছু গ্রুপ থাকবে। এই অন্য কিছু গ্রুপটা ব্রোমিন হতে পারে অথবা প্রাইমারি অ্যামিন হতে পারে। যদি প্রাইমারি অ্যামিন হয় তাহলে NH2 তো ভেরি ভেরি ব্যাড লিভিং গ্রুপ, কারণ NH2- ইজ অ্যান এক্সট্রিমলি স্ট্রং বেস। সেই জন্য আমরা NH2-কে গুড লিভিং গ্রুপে কনভার্ট করার জন্য ডায়াজোটাইজেশন রিয়াকশন করি। ডায়াজোটাইজেশনের মেকানিজম আমরা এই সেমিস্টারেই পড়বো। বেসিক্যালি কতগুলো, একটা নাইট্রোসেশন ফলোড বাই এ সিরিজ অফ টটোমেরিক চেঞ্জেস so that I can get N2+ from NH2. তো N2+ ইজ এ সুপার লিভিং গ্রুপ, মানে ওকে আটকে রাখা প্রায় অসম্ভব, এবং সেটা আমরা বিভিন্ন জায়গায় এর আগে দেখেওছি। N2+ বেরিয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমার ওই পাশের কার্বন থেকে কেউ একটা মাইগ্রেট করবে, যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে অক্সিজেন সেটাকে স্টেবিলাইজ করবে। যেমন আমি যদি বলি যে সাপোজ সে ফর এক্সাম্পল এইটা, এবার এখানে যদি এই জিনিসটাতে যদি OH থাকতো, তাহলে এই দুটো OH-এর মধ্যে কোনটা প্রোটনেটেড হতো বলে তোমার মনে হয়? ওই ফিনাইল যেটা 1 আর 2, 1 আর 2 হতো না? 2, হ্যাঁ শিওর। কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে NH2। এবার তোমাকে দিয়েছে NaNO2HCl। NaNO2HCl দিয়ে প্রথমে সেখান থেকে HNO2 তৈরি হবে, এবং HNO2 অ্যাসিডিক মিডিয়ামে জল ছেড়ে দেয়, প্রোটনেটেড হয়ে জল ছেড়ে দেয়, দিয়ে NO+ তৈরি করে। এই NO+টা NH2-র ওপরে ঢোকে, নাইট্রোসেশন হয়, তারপর টটোমেরিক চেঞ্জেস হয়। এই তুমি যদি টটোমেরিজমটা নোটটা থাকে, ভিডিও লেকচার যদি থাকে, তাহলে তখন তুমি সেখানে শুনে দেখতে পারো যে কীভাবে হয় এটা। আমরা তখন কিন্তু এই জিনিসটা পড়েছিলাম, ডায়াজোটাইজেশন হিসেবে পড়িনি, কিন্তু আমরা ওই যে কী বলে ওটাকে, নাইট্রোসো অক্সিম টটোমেরাইজেশন পড়ার সময় নাইট্রোসেশন রিয়াকশনটা আমরা পড়েছিলাম। তো এখানে এটা এখন তোমার মাথা ঘামানোর দরকার নেই, যেটা N2+ কী করে হচ্ছে, জাস্ট ধরে নাও N2+ হচ্ছে। তাহলে N2+ হলে কী হবে? N2+ হলো ওই এখান থেকে NO+ হলো, এখানটায় ডায়াজোটাইজেশন হলো প্রাইমারি NH2, তাহলে N2+ হলো, বেরিয়ে গেল। এখান থেকে কে মাইগ্রেট করবে? কোনো ইস্যু আছে? কোনো প্রেফারেন্স আছে? না, মিথাইলই মাইগ্রেট করবে, তারপর কার্বনিল হয়ে গেল, ব্যাস হয়ে গেল প্রোডাক্ট। এবার তুমি বলো যে পিনাকল, সেমিপিনাকলে তোমার সমস্যাটা কোথায়? সমস্যা নেই। আমি যেটা বলছিলাম যে ধরুন এই যে NH2 গ্রুপ আছে, আমরা আগে থার্ড সেমিস্টার যখন পড়েছিলাম, NH2 গ্রুপ থাকলে প্রত্যেকটা আলাদা, মানে ডিফারেন্ট গ্রুপের ওপর থাকলে আলাদা আলাদা রিয়েজেন্ট দিয়ে করতে হচ্ছিল। একটা চার্ট করে দিয়েছিলেন না আপনি, যে একটা কম্পাউন্ড থেকে অন্যদিকে যাওয়ার জন্য অনেক রকমের রিয়েজেন্ট লাগছে। কোন জায়গাটার কথা বলো তো, আমি তো ঠিক মনে করতে পারছি না। আমরা আবার ছবি তুলে পাঠাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি পরে পাঠিও, আমি তাহলে তখন তোমার প্রবলেমটা মানে হয় ক্লাসে, না হলে পার্সোনালি ডিল করে দেবো। তুমি গ্রুপেও পাঠাতে পারো, টু বি অনেস্ট, গ্রুপেই পাঠিও রাদার, তাহলে বাকিরা দেখতেও পাবে। আচ্ছা, তারপরে কি বলেছে? তারপরে বলেছে এই OH আর এই NH2 দুদিকেই A আর PH আছে। আমার কিন্তু এখানে সত্যিকারের কথা বলতে কোনো চয়েস নেই। আমি এখানে দুটো OH থাকলে আমি ভাববো যে দুটো OH আনসিমেট্রিক্যাল কিনা, তাহলে কোথায় মোর স্টেবল কার্বোক্যাটায়ন হবে, এই সব ভাববো। এখানে কিন্তু কোনো চয়েস নেই। সেমিপিনাকলে আমি যে রিয়েজেন্টটা দিচ্ছি সেটা হচ্ছে স্পেসিফিক ফর NH2, অতএব OH কিন্তু বেরোবে না। NH2টা N2+ হবে, সেই বেরোবে। তারপরে তার পাশের কার্বনে দেখতে হবে যে কে আছে। এখানে আছে অ্যারাইল আর ফিনাইল। অ্যারাইলটা হচ্ছে প্যারামিথক্সি বা 4-মিথক্সি ফিনাইল। তাহলে কোনটা বেটার? অ্যারাইল। তাহলে অ্যারাইল মাইগ্রেট করবে, হয়ে গেল। বোঝা গেল না? গেল না? আচ্ছা, তারপরে যাই। এই দেখো এইটা খেয়াল করো। এখানটায় যদি OH থাকতো, আর এখানে তো OH আছে, কোন OH-টা যেত বলো তো? 1 আর 2 কোনটা যেত বলো তো? 2 যেত। কেন? ডাবলি বেনজাইলিক। এইবার কিন্তু তোমার এটা দেখলে হবে না, এখানে কিন্তু NH2 আছে।
রিয়েজেন্ট দিয়েছে NaNO2HCl, তাহলে OH এর কিচ্ছু হবে না, NH2 কে N2 প্লাস করো, তাড়াও। তাড়ানোর পরে এবার তোমার ইস্যু উপস্থিত হলো যে অ্যারাইল আর ফিনাইলের মধ্যে কে বেটার মাইগ্রেট করবে। অবভিয়াসলি এখানে অ্যারাইল হচ্ছে প্যারামিথক্সি ফিনাইল, তো সে বেটার মাইগ্রেট করবে, করে গেল। স্যার বলো। বলছি N2 প্লাস তো সুপার লিভিং গ্রুপ, তাহলে আগে কার্বোক্যাটায়ন তৈরি হবে না, ওইটা একটা স্টেপে হবে? এটা বলা খুব মুশকিল। পাশে অ্যারাইল আছে প্যারামিথক্সি ফিনাইল, তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড হ্যাভক, মানে এই জিনিস না বলা খুব মুশকিল, অন্তত আমার পক্ষে। মানে এটা খেয়াল করো, সুপার লিভিং গ্রুপ তো বটেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সুপার মাইগ্রেটরও তো। মানে এটা এলিমিনেশনের মতো, তুমি যদি হালকা বেস ইউজ করো তাহলে E1 হতে পারে, কার্বোক্যাটায়ন হতে পারে। যেই বেসের স্ট্রেংথ একটু বাড়িয়ে দেবে তখন আর E1 কিন্তু প্রবাবলি হবে না, তখন E2 হবে, তাই না? এই দুটোর মধ্যে একটা অ্যানালজিক্যাল সিমিলারিটি একটা আছে আর কি, তাই না? ওকে, হ্যাঁ, তুমি যদি এখানে কার্বোক্যাটায়ন দিয়ে করে দেখাও তাহলে কি কেটে দেবে? আই ডোন্ট থিঙ্ক সো। তবে সেমিপিনাকল সাধারণত কনসার্টেডই দেখানো হয়, আর বিশেষ করে যখন এই ধরনের অ্যারাইল মাইগ্রেটরি গ্রুপগুলো থাকে তখন তারা প্রবাবলি ব্রিজড মানে ফেনোনিয়াম বা ওই ধরনের ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায়। আমরা সেগুলো দেখাচ্ছি না, অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটটা দেখাইনি, আমরা জাস্ট প্রোডাক্টই করে দিয়েছি। এই রিঅ্যাকশনের টাইম স্প্যানটা কতটা হয়? নো আইডিয়া, আই হ্যাভেন্ট ডান দিস থিংস মাইসেলফ, বাট শিওরলি তুমি হ্যাঁ আমাদের সঙ্গে নয়, পরে যখন তুমি MSc পড়তে যাবে নিশ্চয়ই, কেন নয়। তবে তুমি যদি সত্যিই কিউরিয়াস হও, আমি বলবো যে এগুলো খুঁজে পাওয়া খুব সহজ। অর্গ্যানিক সিনথেসিস বলে একটা জার্নালই বলতে পারো, জার্নালই আছে, যেখানে এই বিভিন্ন অর্গ্যানিক রিয়াকশানসের অনেক যুগ আগে থেকে স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিওর দেওয়া থাকে। কয়েকজন মিলে কাজটা করে, সেটাকে সাবমিট করেন, এবং তারপর সেটাকে খুব নামি দামি কয়েকজন অর্গ্যানিক কেমিস্ট তাদেরকে দিয়ে ভেরিফাই করানো হয়, এবং সেখানে কী ধরনের রিয়েজেন্ট ব্যবহার করা হয়েছে, কোন কোম্পানির রিয়েজেন্ট, কতটা ব্যবহার করা হয়েছে, তার পিউরিটি কতক্ষণ ধরে অ্যাড করা হয়েছে, কোনটা আগে অ্যাড করা হয়েছে, কোনটা পরে অ্যাড করা হয়েছে, কী যন্ত্র ইউজ করে করা হয়েছে, সমস্ত ডিটেলে লেখা থাকে। অতএব তুমি যদি সত্যিই জানতে চাও তো তুমি চাইলে খুঁজে পাবে, অসুবিধে নেই। আর তুমি যদি বলো যে এই ঘটনাটা ঘটতে কত সময় লাগে, আমি বলবো প্রবাবলি মিলি সেকেন্ডস, কি ইভেন লেস দ্যান দ্যাট। কিন্তু পুরো রিয়াকশানটা তো আর একটা মলিকিউলকে নিয়ে হয় না। তুমি যত লোয়ার স্কেলেই করো না কেন, অ্যাভোগাড্রো নাম্বার ইজ সাচ এ বিগ নাম্বার যে ইউ আর ডিলিং উইথ জিলিয়ন্স অ্যান্ড বেজিলিয়ন্স অফ মলিকিউলস, সো কিছুটা টাইম তো নিশ্চয়ই লাগবে। বাট ইটস এ গুড কোয়েশ্চেন, ইটস এ কোয়েশ্চেন হুইচ ইজ associated with the practical aspect of the reaction. I appreciate it. Sorry, I could not be of more help. আমি তো এটাই ভাবি যে আমরা ধরুন থার্ড সেমিস্টার থেকে 100-150 রিঅ্যাকশন পড়ে ফেলেছি, প্রত্যেকটাতে আমরা বলছি এই রিয়েজেন্ট দিচ্ছি রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, কিন্তু আদেও ওইটা যে হবে ওই মানে টেম্পারেচারে এইগুলো যে আমরা তো কিছু মেনশন না করি না, তো করি না, রাদার আমরা তাও মানে আমরা আমাদের জায়গাতে তাও করি, মানে আমার স্টাডি মেটেরিয়ালটা দেখলে তুমি হয়তো তাও পাবে, স্যারের স্টাডি মেটেরিয়ালে হয়তো পাবে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তো সেরকম মেনশন করা থাকে না, এবং সেই জন্যই তো অনেক কোয়েশ্চেন অ্যাম্বিগুয়াস হয়ে যায় যে কী লিখবো, কী উত্তর লিখবো। যেমন এইখানেই তো তোমাকে আমি প্রথমেই আজকে যেটা সলভ করলাম, যে ওটা কাইনেটিক কন্ট্রোলে হাইড্রোজেন মাইগ্রেট করবে, ফিনাইল মাইগ্রেট করবে, নাকি থার্মোডাইনামিক কন্ট্রোলে হাইড্রোজেন মাইগ্রেট করে কনজুগেটেড কার্বনিল তৈরি হবে, আমরা জানি না, উই হ্যাভ লাইক নো আইডিয়া। কিন্তু তুমি যদি আমার স্টাডি মেটেরিয়াল দেখো, সেখানে ওই দুটো কেসই ডিসকাস করা আছে। আর তোমাদের লেভেলে একটা বই আছে, সেটা হচ্ছে হিথকক, স্ট্রেটওয়াইজার এবং কসওয়ার, এদের যে বইটা, এটা এখন আর বেশি পাওয়া যায় না, আমার কেনা ওয়ান অফ দ্য ফার্স্ট অর্গ্যানিক কেমিস্ট্রি বই। তাতে কিন্তু এরকম রিয়াকশান দেওয়ার পরে টিপিক্যাল একটা প্রসিডিওর দেওয়া থাকতো, সেখানে কতক্ষণ টাইম লাগে, কী ব্যাপার, কী রিয়েজেন্ট, কত টেম্পারেচার, কত প্রেশার, সব কিছু আলাদাভাবে মেনশন করা থাকতো। সো ইটস আ ভেরি গুড বুক ফর বাডিং সিনথেটিক অর্গ্যানিক কেমিস্টস। যদি কখনো পাও পড়ে দেখো, স্ট্রেটওয়াইজ, হিথকক, স্ট্রেটওয়াইজার এবং কসওয়ারের। আচ্ছা, তারপর আমরা আসি আবার এখানে OH, এখানে NH2, এর দেখার কিছু নেই। NH2কে তাড়াও, NH2কে তাড়ানোর পরে কে মাইগ্রেট করবে, আর কে করবে, আর মিথাইলি আছে, মিথাইলি মাইগ্রেট করবে, হয়ে গেল, ব্যাস, গল্প শেষ হয়ে গেল। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখি। তারপরে কোশ্চেনটা একটা এটা বেসিক্যালি একটা সিরিজ অফ রিয়াকশানস, যেখানে বলেছে ABCকে আইডেন্টিফাই করো, মেকানিজম দাও B থেকে Cর,
এই জন্যই আমি এই রিয়াকশানটাকে এর ভেতরে রেখেছি, কিন্তু এই রিয়াকশানটা অ্যাকচুয়ালি তোমাদের ফার্স্ট স্টেপটা তোমরা থার্ড সেমিস্টারে পড়েছো। আইডেন্টিফাই করতে পারছো এটা কী রিয়াকশান? এটা কী রিয়াকশান? এই সাইক্লোহেক্সানন থেকে এ, এই পার্টটা আইডেন্টিফাই করতে পারছো? অ্যালডলের মতো রিয়াকশান। হেনরি রিঅ্যাকশন, কারেক্ট, হেনরি। নাইট্রো অ্যালডল, নাইট্রো অ্যালডলে এনলেট নিউক্লিওফাইল কে? সব থেকে অ্যাসিডিক স্পিসিস এখানে কে আছে? সাইক্লোহেক্সাননের আলফা হাইড্রোজেন অ্যাসিডিক, সে তো আমরা জানি অ্যাসিডিক। আর CH3NO2-র হাইড্রোজেনগুলো অ্যাসিডিক না? হ্যাঁ ওই পিকেগুলো মনে আছে? সাইক্লোহেক্সানন বা যে কোনো কিটোনের পিকে কত কত রেঞ্জে হতে পারে? 20-22 এরকম হবে। 21 হ্যাঁ 20-22 তো হবেই। আর CH3NO2 9-10। অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক। তাহলে ইথক্সাইড প্রথমে ওখান থেকে প্রোটন খেয়ে নেবে, খেয়ে নিয়ে নাইট্রো এনলেট তৈরি হলো, নাইট্রো এনলেট ওকে ধাক্কা মারবে, রিয়াকশান করবে। এ দেখো কোথায় গেল, এ দেখো CH3 থেকে হলো CH2 মাইনাস NO2, তারপর CH2 মাইনাস এখানে মারলো ধাক্কা, এ খুলে গেল, মিডিয়ামে ইথানল আছে, প্রোটন খেয়ে নিল। এটা হবে তো না হবে না বলো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার নাইট্রো গ্রুপকে টিন কনসেন্ট্রেটেড HCl দিয়ে এবার তো তোমাকে নিজেই প্র্যাকটিক্যালে করতে হবে। অ্যারোমেটিক নাইট্রোকে রিডিউস করে অ্যামিন বানাবে, অ্যারোমেটিক অ্যামিন বানাবে, তার ডায়াজো করবে। তো টিন HCl দিয়ে রিডাকশান করছি, তাহলে CH2NO2-কে রিডাকশান করলে কী হবে? CH2NH2 হবে, হয়ে গেল হয়ে গেল। তারপর NaNO2HCl দিয়েছি, NaNO2HCl দিয়ে যেটা হবে, NH2টা কি নাইট্রোসেশন হবে, ডায়োটাইজেশন হবে, হয়ে N2+ হলো। তার মানে দেখো গুড লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেছে। পাশের কার্বনে দুটো অ্যালকিল আর্ম আছে, দুটো অ্যালকিল আর্ম সিমিলার, অর্থাৎ দুটোরই সাবস্টিটিউশন প্যাটার্ন একই। একটা যে কোনোকে মাইগ্রেট করাও, তাহলে এই কার্বনের উপরে প্লাস চার্জ আসছে, এই কার্বনের উপর প্লাস চার্জকে নিউট্রালাইজ করার জন্য অক্সিজেন বসে আছে, স্টেবিলাইজ করে দিল। রিং এক্সপ্যানশন হয়েছে। টিফানিউ ডেমজানভ সাইক্লোহেক্সানন থেকে সাইক্লোহেপ্টানন তৈরি করার টেকনিক। সেমিপিনাকল না? হ্যাঁ মানে স্যার ওই 6 মেম্বার থেকে 7 মেম্বার হলেই তাকে ডেমজানভ বলবে না, ডেমজানভ হচ্ছে, টিফানিউ ডেমজানভ হচ্ছে যদি তুমি অক্সিজেনের অ্যাসিস্ট্যান্সে রিং এক্সপ্যানশন করো বাই দ্য এক্সপালশন অফ N2+। সেটা যে কোনো রিং এক্সপ্যানশনও হতে পারে। এই 6 থেকে 7টার ইলটা খুব ভালো হয়, 7 থেকে 8 করলেও হবে। তুমি যদি সাইক্লোহেপ্টানন নিতে এবং পুরো সাইকেলটা করতে, তাহলে ফাইনাল প্রোডাক্ট কী হতো? অক্টানন। হ্যাঁ সাইক্লো অক্টানন হতো, অক্টানন না সাইক্লো অক্টানন হতো। হ্যাঁ সাইক্লো অক্টানন। হ্যাঁ তা সেটাও হতো, সেটা করলেও হয়, কিন্তু এখানে ইলটা খুব ভালো হয়, সেই জন্য আমরা এইটা দিয়েছি। মানে আমরা না, মানে CU এটা দিয়েছে। ঠিক আছে। এমনি স্যার ডায়োটাইজেশন রিঅ্যাকশনটা তো আমরা আগের সেমিস্টারে করেছি। কখন করলে? সেই একটা সেই লাল কালারের যে একটা কম্পাউন্ড প্রোডাক্ট ছিল তো। লাল কালারের কোন জায়গায় পড়েছে এটা বল। ডায়োটাইজেশন রিঅ্যাকশন আপনি পড়িয়েছিলেন, মানে সিলেবাসে হয়তো ছিল না, কিন্তু আমরা আমি তো বহু জিনিসই পড়াই, তো তোমাদের স্মৃতিপটে সেগুলো যদি আঁকা থাকে তাহলে ভালো, তো ভালোই, তাহলে তো ভালোই, তো ভালোই, তো আমার কাজ কমে গেল। কারণ অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন পড়ানোর সময় পড়িয়েছিলাম, জানি, মনে পড়েছে। হ্যাঁ পড়িয়েছি। একটা পেজেই সামারি করে দিয়েছিলেন এরকম। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি স্যার, ওই সামারিটার কথাই বলছি যে ওখানে তো প্রত্যেকটা কম্পাউন্ডের জন্য আলাদা রিয়েজেন্ট লাগে। ওরে সে তো অন্য জিনিস, সে তো অন্য জিনিস। আমি তো সেখানে N2+ বানিয়ে N2+-এর জায়গায় একটা অন্য কিছু দেওয়ার কথা ভাবছি, যেমন স্যান্ডমায়ার, তারপরে তোমার ওই রিয়াকশানটার কী নাম, সিম্যান, এই বিভিন্ন রকমের রিয়াকশান করে আমরা সেখানে কখনো ব্রোমিন ঢোকাচ্ছি, কখনো সায়ানো ঢোকাচ্ছি, কখনো ক্লোরিন ঢোকাচ্ছি, কখনো ফ্লোরিন ঢোকাচ্ছি, সেটা তো অন্য জিনিস। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে NH2-কে N2+-এ কনভার্ট করো, পাশের কার্বন থেকে কোনো একটা সুটেবল মাইগ্রেটরকে টেনে সেই এই কার্বনে নিয়ে এসো এবং ওই কার্বনে কার্বনিল তৈরি করো, ব্যাস দ্যাটস ইট। এখানে আমি বাইরে থেকে আর কিছু ইন্ট্রোডিউস করার কথা ভাবছি না, আমি ইন্ট্রামলিকুলার মাইগ্রেশনের কথা ভাবছি। অতএব এখানে আর ওই NaNO2HCl দেওয়ার পরে আর আমাকে কিছু ভাবতে হবে না। এবং খেয়াল করো এগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক ডায়োজোনিয়াম, তার মানে N2+। অ্যারোমেটিক ডায়োজোনিয়াম যখন pH N2+, সেটা অনেক বেশি স্টেবল। কেন বলো তো? ওই তো স্যার কার্বোক্যাটায়ন যেটা তৈরি হবে ওইটা।
হ্যাঁ শিওর, সেটা একটা কারণ, ফর শিওর সেটা একটা অবশ্যই সেটা একটা কারণ, কিন্তু তার থেকেও বেশি বলবে লোকে আরেকটা কারণ আছে। তুমি যেটা বলছো সেটা হচ্ছে রেজাল্টিং প্রোডাক্টের ডিস্টেবিলাইজেশন, কিন্তু তোমার কাছে যে রিঅ্যাক্ট্যান্টটি রয়েছে তার কোনো স্টেবিলাইজেশন ফিচার তোমার চোখে পড়ে? এই তো, তার মানে CN ডাবল বন্ড তৈরি হচ্ছে না। আচ্ছা, এটা যদি বাই এনি চান্স এটা যদি আর হতো, আর না লিখে তুমি এটাই লেখো না, হতো এরকম কিছু? তাহলে কোনটা মোর স্টেবল গো? ফিনাইল বেঞ্জিন ডাইজোনিয়াম না, এবং সেই জন্য লো টেম্পারেচারে এরা সার্ভাইভ করে। এদের কোনো চান্সই নেই, তৈরি হওয়া মাত্র ব্রেকডাউন করবে। মিডিয়ামে যদি জল থাকে তাহলে অ্যালকোহল হবে, যদি ক্লোরাইড HCl দিয়ে করেছে তবে ক্লোরাইড তো আছে, তাহলে অর্গানোক্লোরিন হবে, তো অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, লাস্ট কোশ্চেনটা দেখে নিই, আজকে প্রায় টাইমও শেষ। সাজেস্ট স্ট্রাকচার্স ফর A and B অ্যান্ড গিভ মেকানিজম ফর দেয়ার ফরমেশন। MECO CH2Cl। আচ্ছা, কী করে বানাবো এটা? আলফা ক্লোরো অ্যাসিটোন কী করে বানায় গো? অ্যাসিটোনে বেস দিয়ে তারপরে কোনোভাবেই না, তুমি হ্যালো ফর্মের কথা ভুলে গেলে? হ্যাঁ হ্যালো ফর্ম করে তুমি বেস দেবে, আবার হ্যালোজেন দেবে, তারপরে তোমার আবদার হচ্ছে যে একটা হ্যালোজেন ঢুকে থেমে যাবে, তোমার আম্বা তো কম না? এরকম হয় নাকি? একটা হ্যালোজেন ঢোকার পরে অ্যাসিডিটি বেড়ে যায় তো, তারপর পরপর খাবে আর একটা করে হ্যালোজেন ঢোকাবে, খাবে আর হ্যালোজেন ঢোকাবে, আর তারপরেও রক্ষা নেই। যখন 3খান হ্যালোজেন ঢুকে গেছে তখন সোজা কার্বনিলে গিয়ে ধাক্কা মারবে, CCl3- কে লাথিয়ে বের করে দেবে। তুমি পাবে আলফা ক্লোরো অ্যাসিটোন পাবে বেস মিডিয়ামে, ফেনলের ব্রোমিনেশনের মতো। কারেক্ট। তাহলে কি পাবো আমরা? পাবো না, তাহলে অ্যাসিড মিডিয়ামে করতে হবে। অ্যাসিডিক অ্যাসিড দাও, ক্লোরিন দাও, একটা ঢুকে বন্ধ হয়ে যাবে। কারণ তারপরে ওই যে ক্লোরো অ্যাসিটোন হলো সেটাকে বেস হিসেবে কাজ করতে হবে সেকেন্ড ক্লোরিনটা খেতে গেলে। অ্যাসিটোনের বেসিসিটি আর আলফা ক্লোরো অ্যাসিটোনের বেসিসিটি দুটোর কোনো তুলনাই হয় না। আলফা ক্লোরো আছে মানে -I এফেক্ট আছে প্রচুর, প্রোটনেশন হেভি ডিফিকাল্ট। তার মানে অ্যাসিড মিডিয়ামে সাকসেসিভ ক্লোরিনেশনস আর স্লোয়ার, আর বেস মিডিয়ামে সাকসেসিভ ক্লোরিনেশনস আর ফাস্টার বিকজ অফ দ্য -I এফেক্ট অফ দি ক্লোরিন। কারণ বেস মিডিয়ামে অ্যাসিটোন ফলোড বাই আলফা ক্লোরো অ্যাসিটোন ফলোড বাই আলফা ডাইক্লোরো অ্যাসিটোন, এদের প্রত্যেকে দে উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাসিড, এবং অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে ক্লোরিনের ইন্ট্রোডাকশনের ফলে। বেস মিডিয়ামে এটা হচ্ছে। অ্যাসিড মিডিয়ামে কী হবে? অ্যাসিড মিডিয়ামে অ্যাসিটোন হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ আ বেস, ফলোড বাই ক্লোরোঅ্যাসিটোন হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ আ বেস, ফলোড বাই আলফা ডাইক্লোরোঅ্যাসিটোন হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ আ বেস। ও হবেই না, কারণ ক্লোরিনের -I এফেক্টের জন্য আলফা ক্লোরোঅ্যাসিটোনের বেসিসিটি অ্যাসিটোনের থেকে কম, এবং সেই জন্য রিয়াকশন ওখানে গিয়ে আটকে যাবে। এবং ইনফ্যাক্ট তুমি যদি জোরজার করো না, তাহলে ক্লোরিনটা অন্যদিকে ঢুকবে, মানে তখন তোমার প্রোডাক্ট হবে Cl CH2CO CH2Cl। যাই হোক, আমি সেটার মধ্যে আর যাচ্ছি না, তারও একটা বিউটিফুল ব্যাখ্যা আছে, কিন্তু তার মধ্যে যাচ্ছি না। এর মধ্যে যেটা দিয়েছে সেটা হচ্ছে CH2N2, MECO CH2Cl CH2N2 দিয়েছে, দিয়ে এখানে দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে আইসোমার, একটা হচ্ছে কিটোন আর একটা হচ্ছে ইপক্সাইড, এবং ক্লোরিন রিটেন করছে। তাহলে কি হবে এখানে? কি হলো ব্যাপারটা? মেকানিজম চেয়েছে, দেখি কি হচ্ছে। ডায়াজোমিথেন তো CH2-N2+ না, তো নিউক্লিওফাইল তো এই পার্টটা। তাহলে ও কিন্তু বেসিক্যালি দুটো রিয়াকশন করতে পারতো। এক হচ্ছে আলফা টু দ্য কার্বনিল অ্যাটাক করতে পারতো, এবং সেখান থেকে ক্লোরাইডকে ধাক্কা মেরে বার করে দিয়ে নিজে একটা ডায়াজো কিটোন টাইপের জিনিস তৈরি করে, মানে ডায়াজো কিটোন বলা যাবে না ওকে, কারণ CH2N2+ তো নয়, CH2CH2N2+। তো সেসব দিকে গিয়ে আমার লাভ নেই, ক্লোরিনকে বের করা যাবে না। তার কারণ দেখো, প্রোডাক্টে ক্লোরিন আছে না নেই? প্রোডাক্টে ক্লোরিন হ্যাঁ আছে, মানে হাসছে খেলছে আছে, কাজেই ওকে বের করা যাবে না। কাজেই আমার একটাই অপশান পড়ে আছে, যে কার্বনিলে অ্যাটাক করো। যেই কার্বনিলে অ্যাটাক করলাম আমার কাছে পসিবিলিটিস ওপেন হয়ে গেল। এই যে O- হয়েছে, পাশের কার্বনে গুড লিভিং গ্রুপ আছে, একটাই হচ্ছে N2+কে যদি বের করে দিই তাহলে মিথাইল মাইগ্রেট করতে পারে, এবং মিথাইল মাইগ্রেট করে অক্সিজেন তাকে স্টেবিলাইজ করতে পারে, করলে এই কম্পাউন্ডটা হবে না? এ তো বেসিক্যালি টিফেনিউডেমজানবের মতো। টিফেনিউডেমজানবের একটা OH থাকে, একটা O- আছে, তাহলে এইটা হচ্ছে আমার C4H7ClO কিটোন হয়েছে। কিন্তু এরম কোনো কথা আছে যে O- যেরকম হ্যালোহাইড্রিনের কনজুগেট বেসে ইপক্সাইড রিং তৈরি করে, এখানেও তো করতে পারে, এটাও তো একটা দারুণ ভালো লিভিং গ্রুপ। তাহলে O- কে কেবলমাত্র মিথাইলের গায়ে ঠেলা মেরে পাঠাতে হবে, এরম তো কোনো কথা নেই।
ওর নিজেও তো অ্যাটাক করে ফেলতে পারে ওই কার্বনটাকে, যেখানে N2+ আছে। তাহলে রিং ক্লোজিং হয়ে গেল, আমি ইপক্সাইড পেয়ে গেলাম। বুঝলে না ছড়িয়ে ফেললাম? না ঠিক আছে, সেম মানে তা বলতে পারবো না, তা বলতে পারবো না, না না ওসব কমেন্টের মধ্যে আমি যাবোই না। এই রিয়াকশান আমি নিজে, প্রথমত আমি লিটারেচার দেখেছি নাকি, দেখার সময় পাইনি। তুমি নিজে খুঁজে দেখো না, পাবে। তবে তার থেকে কোনো ডেফিনিটিভ কনক্লুশনে আসাটা সমস্যা। তোমাকে পেপার দেখতে হবে কোন কন্ডিশনে রিয়াকশানটা করেছে, সেভারাল কন্ডিশনে রিয়াকশানটা করেছে কি না, কন্ডিশন চেঞ্জ করার সাথে সাথে প্রোডাক্ট স্প্রেড কীভাবে চেঞ্জ হচ্ছে, এসব অনেক কিছু দেখতে হবে। আমরা আপাতত সেমিস্টার 4-এর ছোটো ছোটো ছেলে মেয়ে, অতএব আমরা আপাতত এইটুকুর মধ্যেই থাকবো। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, বুঝতে পেরেছি। তাহলে রেকর্ডিং বন্ধ করে দিই।